আজ 11ই আগস্ট মঙ্গলবার। দেখে নেব আজকে দেশ ও বিশ্বের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। বিয়ে করলেই অ্যাকাউন্টে ঢুকবে 5 লাখ। স্ট্রিফ একটা ফর্ম ফিলাপি কেল্লা হতে জানুন খুঁটিনাটি। ভাড়ায়াত দ্বীপে লুকিয়ে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই। ফিরল স্মৃতি। কলকাতায় আবারও মেঘভাঙা বৃষ্টি, বানভাসী উত্তর থেকে দক্ষিণ। জমি বাড়ি দখল করেছেন রেখা পাত্র, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের। কোটি কোটি টাকা উদ্ধার হতে দেশ ছাড়া টুলু, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া। এখনই চূড়ান্ত নয় ওবিসি জটিলতায় একাদশ দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত। একবেলা ভাত জুটলে অন্য বেলায় ফ্যান অভাবী সংসদে সামলেও অবৈতনিক পাঠশালা চালান পুরুলিয়ার মালতী। পড়ুয়ারা আমাদের সন্তান, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারে প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধের ডাক বিজেপির। সৌরভ ডোনাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের। খাদ্যে বিষক্রিয়া, কলকাতার নামী স্কুলে হঠাৎ অসুস্থ একসঙ্গে 24 জন ছাত্রী। ভর্তি আরজিকরে রাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। ভয়াবহ ভূমিকম্প, তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বারে, মৃত্যু 11 জনের। চৌকির ওপর রাখা থরে থরে টাকা গুনেই চলেছেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আলু চাষিদের ভাবাচ্ছে ডিসেম্বরের ডেডলাইন, 1 বিঘাতেই 25,000 টাকা লস। স্বাধীনতার পর প্রথম আলো, শুভেন্দুর আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এলো ধূপগুড়ির 6 পরিবারে। লাশের রাজনীতি করতে ভালোবাসেন, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল পুত্র। স্বাধীনতা দিবসেই প্রথম লাল কেল্লায় গাওয়া হবে বন্দে মাতারাম, বিশেষ গুরুত্ব যুবশক্তিকে। অভাবে বেড়ে ওঠে গরিবের মসিহা, ছুটে গিয়েছেন বন্যা বিধ্বস্ত অসমীয় কে এই হুসেন মনসুরি। দার্জিলিং এ জোর বাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা, বিপর্যস্ত জনজীবন। চীনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের, মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি। ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, 25 লক্ষ টাকা হাতালো কাউন্সিলিং সংস্থা। সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ, তল্লাশিতে আটক 3, হুলস্থুল শান্তিনিকেতনে। নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা, দিল্লি এসটিএফ এর জালে কুখ্যাত অপরাধী ওয়াসিম। এনসিপিআই সংসদে তৃণমূল কার্যালয় ব্যবহারে না গরফাই, শাইনির পার্টি অফিসে তালা, ঘাড় ধাক্কায় সহকারীকে। স্বামীর মৃত্যু সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনে মুগ্ধ, হালিশহরে নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। যেখানে খুশি যান, পুলিশকে সময় মতো জানাবেন, নিরাপত্তা পাবেন, মমতাকে অনুরোধ শুভেন্দুর। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরাই, এত জ্বালা কেন, বামেদের তোপ তসলিমার। মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইক কেনার কি শর্ত দিল হাইকোর্ট। নেত্রী একজনই, মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের সঙ্গে রেতো শিবিরের 3 বিধায়কও। বামেদের জেল ভরো কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল, ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী। চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি, সুপ্রিম কোর্টের শর্ত কি? জেনজে বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি, পুলিশের জলকামানের মুখে আরো শক্তিশালী আন্দোলনকারীরা। বাইক নিয়ে যাচ্ছিলেন, তখনই ভেঙে পড়ে গাছের ডাল, মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর। অন্য কোনো মোটিভ নিয়ে অনুমতি দেয়নি পুলিশ, মসজিদে মাইক খোলার প্রতিবাদে মিছিলের অনুমতি হাইকোর্টের। নিম্নচাপ তো বিদায় নিয়েছে, এই সপ্তাহে কি বৃষ্টি হবে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট। অসমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, তহবিলে 11 কোটি আদানির। রক্ষকী ভক্ষক চেতলা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি, গ্রেফতার ব্রাঞ্চ ম্যানেজার। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 111 ছাড়ালো, দেশে জরুরি অবস্থা জারি। এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জমি বাড়ি দখল করেছেন রেখা পাত্র, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের। দুর্নীতি, তোলাবাজি কিংবা জবরদখলের অভিযোগ এলে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই জবরদখলের অভিযোগে উঠল বিজেপি বিধায়ক
রেখা পাত্রের বিরুদ্ধে। অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ভোটে প্রচারের জন্য উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালীতে কেশবানন্দ মহারাজের 12টি ঘর ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র। মার্চ মাস থেকে ওই বাড়িতে তিনি রয়েছেন বলে অভিযোগ, কিন্তু ভোট মিটিয়ে যাওয়ার পর এত মাস পরেও বাড়ি ছাড়েননি, এমনকি নিয়মিত ভাড়াও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেশবানন্দ মহারাজের দাবি, তিনি বিজেপি সমর্থক হওয়ায় নির্বাচনের সময় রেখা পাত্রকে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। প্রথম 2 মাস অর্থাৎ মার্চ এপ্রিলে ভাড়া দেওয়া হলেও পরপর আর কোনো ভাড়া দেওয়া হয়নি। এমনকি প্রায় 1,25,00,000 টাকায় বাড়িটি কেনার কথা থাকলেও সেটিও কেনা হয়নি বলে অভিযোগ। 4 বিঘা জমির উপর 3 তলা কেশবানন্দ প্যালেস এবং জমি দখল করে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে আবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন কেশবানন্দ মহারাজ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তার দাবি, পা ভেঙে যাওয়ার কারণে বেশ কয়েক মাস বিধানসভায় যেতে পারেননি। সেই কারণে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় তার বেতনও ঢোকেনি। বেতন চালু হলেই টাকা মিটিয়ে দেওয়ার কথা তিনি মহারাজকে জানিয়েছিলেন বলে দাবি রেখার। তার অভিযোগ, তাকে অপমান করার জন্যই মিথ্যা কথা রটানো হচ্ছে। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন 5 মহিলা। একবেলা ভাত জুটলে অন্য বেলায় ফ্যান, অভাবের সংসার সামলিয়েও অবৈতনিক পাঠশালা চালান পুরুলিয়ার মালতী। অভাব হার মানাতে পারেনি পুরুলিয়ার বাগমন্ডির জিলিং সেডিং গ্রামের মালতী মুর্মুকে। নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, সংসারের দায়িত্ব সামলাতে হয়, কিন্তু ছোটবেলায় পড়াশোনার ইচ্ছেটা আজও রয়ে গেছে তার মনে। আর সেই ইচ্ছা থেকে গ্রামের খুদেদের জন্য তৈরি করেছেন সম্পূর্ণ বিনামূল্যের এক পাঠশালা। ছোটবেলায় নিজের গ্রাম থেকে 3 কিলোমিটার হেঁটে সুসনেডি গ্রামের প্রাথমিক স্কুলে যেতে হতো মালতীকে। এরপর মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডি ছুঁয়েছিলেন, কিন্তু সংসার সন্তানের অভাবের কারণে পড়াশোনা আর এগোয়নি। 2020 সালে করোনা অতিমারির সময় গ্রামের স্কুল বন্ধ হয়ে গেলে শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে দেখেন মালতী। তখনই সিদ্ধান্ত নেন তিনি নিজেই গ্রামের শিশুদের পড়াবেন। শুরু হয় সাঁওতালি ভাষায় অবৈতনিক পাঠশালা, পাশাপাশি বাংলা ও ইংরেজিতে পড়ান তিনি। মাত্র 8 থেকে 10 জন পড়ুয়া নিয়ে শুরু হওয়া সেই পাঠশালা এখন 60 জন শিশু পড়াশোনা করে। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত পাঠশালা সামলে এরপর সংসারে কাজে ছুটতে হয় মালতীকে। স্বামী বাঙ্কা মুর্মু চাষের কাজ করেন। তাদের সংসারে এমন দিনও যায় যখন একবেলা ভাত জুটলে অন্য বেলায় ফ্যান খেয়ে থাকতে হয়। তবুও গ্রামের শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতে চান না মালতী। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। ঝুপড়ি ঘরে সেই পাঠশালাই এখন মাটির দেওয়াল আর মাথার উপর ছাদ হয়েছে। তবে আরো ভালোভাবে পাঠশালাটি চালানোর জন্য সরকারি সাহায্যের আশায় রয়েছেন মালতী। অভাবের সংসারে নিজের জন্য নয়, গ্রামের শিশুদের ভবিষ্যতের জন্য লড়াই করে চলেছেন এই মালতী দিদি। আলু চাষিদের ভাবাচ্ছে ডিসেম্বরের ডেডলাইন, 1 বিঘাতেই 25,000 টাকা লস। হিমঘরে মজুত আলু নিয়ে কার্যত দিশেহারা পশ্চিম মেদিনীপুরের আলু চাষিরা। একদিকে আলুর দাম তলানিতে, অন্যদিকে সামনে ডিসেম্বরের ডেডলাইন। সরকারি নিয়ম অনুযায়ী ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করতে হয়। এরপর প্রায় 2 মাস হিমঘর মেরামতের কাজ চলে, আর মার্চ থেকে ফের নতুন আলু মজুত শুরু হয়। অধিক ফলনের কারণে এই বছর হিমঘরগুলোতে অতিরিক্ত আলু মজুত হয়েছে, কিন্তু সেই আলুর দাম মিলছে না। কৃষকদের দাবি, 1 বিঘা জমিতে প্রায় 25,000 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। 2 বিঘা জমিতে প্রায় 200 বস্তা অর্থাৎ 1 গাড়ি আলু উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় 62,000 টাকা। আলু তোলার পর হিমঘরে পাঠাতেও খরচ হয়েছে আরও প্রায় 16,000 টাকা। অথচ বর্তমানে সেই আলুর বন্ড বিক্রি হচ্ছে মাত্র 25 থেকে 26,000 টাকায়। ব্যবসায়ীদেরও একই পরিস্থিতি। গড়ে 47,000 টাকা খরচ করে হিমঘরে মজুত করা 1 গাড়ি অর্থাৎ 200 প্যাকেট আলু এখন বিক্রি হচ্ছে মাত্র 25,000 টাকায়। ফলে তাদেরও 20 থেকে 25,000 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে বলে দাবি। চন্দ্রকোনার 91টি হিমঘর এবছরে মজুত রয়েছে 3,63,00,000-এরও বেশি প্যাকেট আলু। 31 জুলাই পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 1,12,00,000 কিছু প্যাকেট, অর্থাৎ এখনো বিপুল পরিমাণ আলু হিমঘরে পড়ে রয়েছে। চন্দ্রকোনাতেও প্রায় 70% আলু এখনো মজুত। ভিন রাজ্যে রফতানি হলেও সেভাবে দাম বা ক্রেতা মিলছে না বলে দাবি ব্যবসায়ীদের। সব মিলিয়ে ডিসেম্বরের ডেডলাইন যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাষি ও ব্যবসায়ীদের দুশ্চিন্তা। সরকারি সাহায্য না মিললে বড়সড় সমস্যায় পড়তে হবে বলেই আশঙ্কা করছেন তারা। চৌকির উপর থরে থরে টাকা গুনেই চলেছেন বিজেপি নেতা। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় কোচবিহারে। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি মণ্ডল সভাপতি মনোরঞ্জন বর্মনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে চৌকির উপর রাখা একাধিক টাকার বান্ডিল তিনি গুনছেন। আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।
অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মনোরঞ্জন বর্মনের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, কাটমানি এবং চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে। এমনকি পুকুর দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর পর অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি শুরু হয়েছে বিজেপির একাংশের কর্মী সমর্থকরা। যদিও এই ভিডিও এবং অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত মনোরঞ্জন বর্মনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা ঘিরে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর পদক্ষেপ করবে। তাহলে এই টাকার উৎস কি, ভাইরাল ভিডিও সত্যতাই বা কতটা, এখন সেই প্রশ্নের নজর রাজনৈতিক মহলের। স্বাধীনতার পর প্রথম আলো শুভেন্দু আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এলো ধূপগুড়ির 6 পরিবার। স্বাধীনতার এত বছর পর অবশেষে ঘরে জ্বলল বিদ্যুতের আলো। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকে মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত এলাকার 6টি পরিবারের কাছে যেন এক নতুন স্বাধীনতা। চারপাশে বাড়িঘর আলোর ঝলমল করলেও এতদিন লণ্ঠন আর কুপির আলোতেই সন্ধ্যা থেকে রাত কাটাতে হতো এই পরিবারগুলোকে। কারণ প্রধান সড়ক থেকে তাদের বাড়ির দূরত্ব অনেকটা বেশি হওয়ায় বিদ্যুৎ সংযোগ দিতে গড়িমসির অভিযোগ উঠেছিল। এক পরিবারের সদস্য অনিমা রায়ের দাবি, লণ্ঠনের আলো ইত্যাদি সন্তানদের পড়াশোনা করতে হতো। বারবার আবেদন করে কোনো সুরাহা হয়নি। আর এক বাসিন্দা সৌমিত্র রায়ের অভিযোগ, আগে সরকারের আমলে পঞ্চায়েত থেকে বিদ্যুৎ দপ্তর সর্বত্র ছোটাছুটি করে মেলেনি সংযোগ। পরিবারে বয়স্ক সদস্যদের কথায় জীবনে আর ঘরে বিদ্যুতের আলো দেখতে পাবেন সেই আশাই ছেড়ে দিয়েছিলেন তারা। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্থানীয় সূত্রে দাবি, 6টি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এলাকার বিজেপি বুথ সভাপতি লিটন ঘোষের। তার দাবি, প্রায় 6 বছর ধরে তিনি এই বিষয়টি নিয়ে চেষ্টা চালিয়ে আসছিলেন। বিদ্যুৎ আশায় এখন কুপির আলোয় নয়, বৈদ্যুতিক আলোতেই পড়াশোনা করতে পারবে পরিবারের ছাত্রছাত্রীরা। তবে আলো এলেও এখনও বেহাল রয়েছে বাড়িগুলির যোগাযোগের রাস্তা। সেই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে বিজেপি। অর্থাৎ স্বাধীনতার পর প্রথমবার ঘরে আলো পেল 6 পরিবার। এবার তাদের অপেক্ষা বাড়ি পর্যন্ত ভালো রাস্তার। ফিরল স্মৃতি, কলকাতায় আবারও মেঘভাঙা বৃষ্টি, বানভাসী উত্তর থেকে দক্ষিণ। অগস্টেই যেন ফিরল গত বছরের সেপ্টেম্বরের ভয়াবহ স্মৃতি। একটানা প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন কলকাতা। উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। অলিগলি থেকে রাজপথ সর্বত্রই জমা জল, বহু বাড়িতে ঢুকে পড়েছে জল। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পুরসভার তথ্য অনুযায়ী মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই বেলগাছিয়া এলাকায় সর্বোচ্চ 130 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। ঠনঠনিয়া, উল্টোডাঙ্গা ও দত্তবাগান এলাকাতে প্রায় 100 মিলিমিটার বৃষ্টির খবর। মানিকতলা, শ্যামবাজার, আহিরিটোলা, টালা একাধিক গুরুত্বপূর্ণ এলাকা কার্যত জলমগ্ন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরজিকর ট্রমা কেয়ার সেন্টারের সামনে হাঁটু সমান জল জমেছে। জল নামাতে পাম্পিং স্টেশনগুলি পুরোদমে চালানো হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না নিকাশি বিভাগের আধিকারিকরা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত যান চলাচল থেকে নাগরিক পরিষেবা সবই। এখন বড় প্রশ্ন, কবে নামবে এই জমা জল আর কবে স্বাভাবিক হবে কলকাতার জনজীবন। ভয়াবহ ভূমিকম্প, তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়ি, মৃত্যু 111 জনের। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। পশ্চিম কলম্বিয়ায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। তীব্র কম্পনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। এখনো পর্যন্ত অন্তত 111 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় 87 জন। ভেঙে পড়েছে 61টিরও বেশি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 7:34 চকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে তিল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন অনুভূত হয়েছে ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পানামাতেও। পরিস্থিতি ভয়াবহতা বুঝে জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ। বন্ধ রাখা হয়েছে 5টি বিমানবন্দর এবং স্কুল কলেজও। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। আর মৃতের সংখ্যা আরও বাড়ে কিনা সেদিকে নজর প্রশাসন। মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলে সম্মতি দিলেও মাইকে না, আর কি শর্ত দিল হাইকোর্ট। মসজিদে লাউডস্পিকার খুলে দেওয়ার প্রতিবাদে অবশেষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত জুড়ে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করতে পারবেন আন্দোলনকারীরা। তবে মিছিলে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 750 জন। বেলা 11:30টায় মিছিল শুরু করে 1 ঘন্টার মধ্যেই তা শেষ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, মিছিল চলাকালীন কোনো মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। মিছিলের অনুমতি না দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
তার বক্তব্য ৩ আগস্ট অনুমতি চাওয়া হয়েছিল, অথচ শুক্রবার রাতেই জানানো হয় মিছিলের অনুমতি দেওয়া হবে না, আগেই এই সিদ্ধান্ত জানানো যেত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাজ্যের আইনজীবী জানান, মামলাকারীদের কিছু তথ্য গোপন রয়েছে। পুলিশের তরফে মিছিলের সংখ্যা কমিয়ে ৩০০ জন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আদালত ৭৫০ জনকে নিয়ে মিছিলের অনুমতি দেয়, তবে মাইক ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা। এদিকে মসজিদে জোর করে লাউডস্পিকার খুলে ফেলার অভিযোগ আগেই খারিজ করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, নির্দিষ্ট কোনো ধর্মকে নিশানা করা হয়নি। কলকাতা হাইকোর্টের ২০২০ সালের নির্দেশ কার্যকর করতেই রাজ্য জুড়ে লাউডস্পিকার নিয়ে অভিযান চলছে, যেখানে মসজিদের পাশাপাশি মন্দির থেকে নিয়ম মেনে মাইক খোলা হয়েছে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার গাওয়া হবে বন্দে মাতারাম। এবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেশের তরুণদের। এবার স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে বড় বদল। জাতীয় সঙ্গীত জনগণ মনের পাশাপাশি প্রথমবারের মতো গাওয়া হবে জাতীয় গান বন্দে মাতারাম। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জাতীয় পতাকা উন্মোচনের সময় প্রথমে পরিবেশিত হবে বন্দে মাতারাম, তারপর জাতীয় সঙ্গীত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই দেশাত্মবোধক গানের ১৫০ বছর পূর্তিও চলছে। জাতীয় গানের মর্যাদা বাড়াতে চলতি বছরে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। সরকারি অনুষ্ঠানের নির্দিষ্ট বিধি মেনে বন্দে মাতারাম পরিবেশের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে স্বাধীনতা দিবসের মূল ভাবনা রাখা হয়েছে যুবশক্তি। দেশের তরুণদের অবদান এবং তাদের অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ছাত্র যুবদের আন্দোলনের আবহে স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যুবশক্তিকে সামনে রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ এবারে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে একদিকে বন্দে মাতারাম এর নতুন সংযোজন, অন্যদিকে দেশের তরুণদের উদ্দেশ্যে বিশেষ বার্তা, দুই দিকেই থাকছে নজর। সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি, চিঠি পেয়ে থানায় অভিযোগ, শুরু পুলিশি তদন্ত। প্রাণনাশের হুমকি চিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নন, তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে এসেছে হুমকি। ঘটনায় উদ্বিগ্ন পরিবারের রিটেক। সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি, চিঠি পেয়ে থানায় অভিযোগ, শুরু পুলিশি তদন্ত। প্রাণনাশের হুমকি চিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নন, তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে এসেছে হুমকি। ঘটনায় উদ্বিগ্ন গঙ্গোপাধ্যায়ের পরিবার। সোমবার সৌরভের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে চিঠি আসছিল। প্রথমে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এবার পরিস্থিতি আরও গুরুতর। সৌরভ ও ডোনাকে উদ্দেশ্য করে দুটি চিঠি এসেছে বলে অভিযোগ। শুধু তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য নয়, সৌরভের পরিবার এবং তার সঙ্গে কাজ করা স্টাফদের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। এই ঘটনায় দ্রুত পুলিশি হস্তক্ষেপ এবং তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এর আগে সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ উঠেছিল। এবার সরাসরি হুমকি চিঠি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে।